দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। সবাই জানেন যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান উত্তেজনা, সেটা আর এখন আঞ্চলিক কোনো সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নাই। হরমুজ প্রণালীর যে উত্তাল ঢেউ, সেটা বিশ্ব অর্থনীতির দুয়ারে এর মধ্যে আঘাত হানতে শুরু করেছে, কড়া নাড়তে শুরু করেছে। এই দূরের যে যুদ্ধের সংকট, সেটা কিন্তু আমরা ঘরের মধ্যেও টের পাচ্ছি। আমাদের জ্বালানি সংকটের যে কথা বিশ্বজুড়েই আমরা দেখছি, সেই জ্বালানি সংকট বাংলাদেশেও আমরা দেখছি। বিশেষ করে যখন আমরা তেলের পাম্পগুলোতে দেখি বিশাল লম্বা লাইন, সেখানে আমরা চোখে পড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বেড়েছে। এই যে বিশ্ব পরিস্থিতি, একদিক দিয়ে সামরিক মহড়া, অন্যদিকে জ্বালানি সংকটের যে আশঙ্কা, সেই সংকট মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত আছে, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় দূরের যুদ্ধ, ঘরের সংকট। দুজন আলোচক আছেন, আমাদের পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহ বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী, এবং আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং জনতার দলের মহাসমন্বয়ক ও মুখপাত্র মেজর অবসরপ্রাপ্ত ডেলেস খান। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করব। পারভেজ করিম আব্বাসী, আপনাকে দিয়ে শুরু করি। যেটি হচ্ছে যে আমাদের শেষ যে শিরোনামটা ছিল যে দ্বিতীয় দফা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা আছে, আগামীকালে হয়তো সম্ভাবনাটা আছে, কিন্তু ইরান থেকে বলছেন যে অবরোধ না তুললে ইরান যাবে না। অন্যদিকে দেখলাম যে ট্রাম্পও একটা তার যে রেগুলার কথা বলছেন, সেখানে তিনি বলছেন যে যদি এবার কোনো চুক্তিতে না আসেন, তার তিনি আর আগের ভদ্রলোক থাকবেন না, ভদ্র ব্যবহার করবেন না। আমার একটু জানতার বিষয় আপনার বিশ্লেষণটিকে, যে পাকিস্তানের মধ্যস্থতায় পাকিস্তানের যে আলোচনা বা যুদ্ধবিরতি চলছে, এটা কি একটা স্থায়ী শান্তির রূপ নিতে পারে, নাকি ওই দুজনই কেবল শক্তি সঞ্চয় করছে পরবর্তী যুদ্ধ শুরু করার জন্য? দুটোই হতে পারে, কেন এটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুনের এখানে 2025-এ যে 12 দিনের যে যুদ্ধ হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, প্রথমে ইসরায়েল অতর্কিত আক্রমণ করলো ইরানে এবং যুক্তরাষ্ট্র জড়িয়ে গেল। আর এইবারও যখন আমরা দেখলাম যে ফেব্রুয়ারি 28 তারিখে যে যুদ্ধটা হবে, তার আগে কিন্তু ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, ওদের এখানে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং আব্বাস আরাকচি, এরা সবাই মিলে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু এখানে নেগোসিয়েশনে ছিলেন। তো ইরান ন্যায়সঙ্গতভাবে বলতে পারে যে যুক্তরাষ্ট্র যখন নেগোসিয়েশনে যায় বা সমঝোতার ব্যাপারে একটা কথা বলে যখন যায়, তখনই কিন্তু ওরা হচ্ছে আবার শক্তি সঞ্চয় করে এবং হচ্ছে যে তাদের কথার ওরা হচ্ছে যে কথাটা বারবার তাদের কথার কোনো দাম নেয়, ওরা হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে না। এটা হচ্ছে এই ইরানের টিমের পুরোপুরি হচ্ছে ভাষ্য। ইরানের যে এখন স্পিকার, যিনি মোহাম্মদ বাগের গালিফা, উনি সামনে চলে আসছেন, আর সঙ্গে সঙ্গে হচ্ছে আব্বাস আরাকচি, উনিও আছে। তো এরা হচ্ছে যে ইরানের সিভিলিয়ান ফেস, যেটাকে বলবো, বেসামরিক এখানে নেতৃত্ব ওরা দিচ্ছেন। এখন আপনি যদি দেখেন এবার এই যে হালে যে এখন আমরা দেখলাম যে এপ্রিল 11 তারিখে যখন পাকিস্তানের মধ্যস্থতায়, সাথে সাথে কাতার এবং আপনার তুরস্ক এবং ইজিপ্টও ছিল পিছন থেকে, বিশেষ তুরস্ক আর ইজিপ্ট। তো পাকিস্তানের মধ্যস্থতায় যে এখানে নেগোসিয়েশনটা হলো, তখন এটা বলা হয়েছিল যে এটা একটা আশার আলো মানুষ দেখতে পারে, অন্ধে জোশরির মতো। কেননা যে যুদ্ধ যেভাবে অল আউট ওয়ার চলে যাওয়ার কথা ছিল, এবং ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যে 5000 বছরের সভ্যতা আমি মুছে ফেলবো, তো এটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে এবং হচ্ছে রিপাবলিকান সমর্থকদের মধ্যেও কিন্তু ঘোর নিন্দার ঝড় বয়ে গেছে। তো তার জন্য এখানে একটা এখানে বলবো যে এখানে ব্যাকট্র্যাক করে এখানে আবার হচ্ছে ওরা নেগোসিয়েশনে গেছিল, আপনার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার সাথে সাথে হচ্ছে ওনার জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ। এবং এছাড়া আপনি দেখবেন হচ্ছে যে এই ইরানের যারা প্রতিনিধি, মোহাম্মদ বাগের গালিবাফ এবং হচ্ছে আব্বাস আরাকচি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ইরানে কিন্তু 70 জনের প্রতিনিধি দল গেছিল। আপনার কিন্তু ইকোনমিস্ট গেছে, তারপর হচ্ছে অয়েল স্পেশালিস্ট গেছে, পুরো টেকনিক্যাল টিম গেছে, নিউক্লিয়ার নেগোসিয়েটর গেছে, এবং যারা গেছেন তারা কিন্তু পরিপক্ক ছিল যুক্তরাষ্ট্রের পক্ষে। কেননা আপনার জ্যারেড কুশনার বলেন নিউজ পেপার মালিক, নিউ ইয়র্কারের। স্টিভ উইটকফ হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসা, এবং তার সাথে জেডি ভান্সের হচ্ছে, যদিও বা উনি ভাইস প্রেসিডেন্ট, কিন্তু ওনার কিন্তু ওইরকম মার্কো রুবিওর মতো এই ইন্টারন্যাশনাল এক্সপোজারটা নেই। তো তার জন্য নেগোসিয়েশন একটা জায়গায় এটা স্টেলমেট হয়ে গেল। এবং তারপর আপনি যখন বললাম হচ্ছে যে সিজ ফায়ারটা যে বন্ধ হবে, তখনই কিন্তু আপনি দেখা গেল যে ইরান একদিন পর বললো যে আমরা হরমুজ প্রণালীটা কন্ট্রোল করব। আবার ওই ব্লকেটটাকে থামাতে গিয়ে ডাবল ব্লকেট দিয়ে দিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, দুইটা পক্ষই হচ্ছে ম্যাক্সিমালিস্ট পজিশন, যেটাকে আমরা বলি যে ওরা হচ্ছে হাই গেম অফ ব্রিঙ্কম্যানশিপ, কিন্তু
ইরান বহু বছরের নেগোসিয়েশন করার ক্যাপাবিলিটি আছে এবং ওরা চাইছে হচ্ছে কনক্রিট রেজাল্টস। কিন্তু ইরানও এটা জানে হরমুজ প্রণালীর ব্লকের জন্য বেশি দিন যদি আরও কন্টিনিউ করে বিশ্বে এখানে যে এখানে জনগণের মধ্যে বা সরকারগুলো যে এখানে সহানুভূতি পাচ্ছে বা যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের বিরক্তি বা ইসরায়েলের প্রতি বিদ্বেষ আছে, এটা কিন্তু আস্তে আস্তে যখন আপনার অর্থনৈতিক ভোগান্তি আমাদের মতো দেশগুলোতে যেখানে আরও বেশি আক্রান্ত হবে, তখন কিন্তু মানুষের কিন্তু মত পরিবর্তন হয়ে যাবে। তো ইরানও কিন্তু বেশি দিন কিন্তু এই হরমুজ প্রণালী অবরোধটা কিন্তু ওরা চালিয়ে যেতে আমার মনে হয় না সক্ষম হবে, কেন দে লুজ অ্যালাইস। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের যেহেতু সামনে নভেম্বরে এখানে মিড টার্ম ইলেকশনস আছে, উনি কিন্তু প্রচণ্ড চাপে আছেন যে হচ্ছে যে একটা কংক্রিট ফেস সেভিং একটা হচ্ছে যে উনি একটা বিজয় ঘোষণা দেওয়ার জন্য। কিন্তু ইরান কোনো মতেই ডোনাল্ড ট্রাম্পকে হচ্ছে ওই যে বিজয়টা ঘোষণা করার ওরা সুযোগটা দিচ্ছে না। এইটাই হয়ে গেছে সমস্যা। এবং মাঝখানে পরের বার যদি আসেন, পাকিস্তানের ইউনিক যেখানে এই ভূ রাজনৈতিক একটা অবস্থান, এটার জন্য ওটা কিন্তু ওরা খুব স্মার্টলি এটা ইউটিলাইজ করেছে, নেগোশিয়েট করেছে। এইখানে আসবো আমি একটু মেজর অবসরপ্রাপ্ত ডেলেজ খান, আপনাকে জানতে চাইবো এই যে হরমুজ প্রণালী এত কথা হচ্ছে, বলছিলেন যে হরমুজ প্রণালী দীর্ঘ সময় ইরান আসলে রাখতে পারবে কিনা বিশ্বচাপ। আমার প্রশ্ন হচ্ছে সামরিক দিক থেকে যদি বলি, আসলে কি হরমুজ প্রণালীতে দীর্ঘদিন ধরে বন্ধ রাখার মতো শক্তি ইরানের আছে কিনা, এবং এই যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এটি একটা পাল্টা চ্যালেঞ্জ হলো কিনা? অবশ্যই আপনি যদি পিওর মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলে হরমুজ হচ্ছে একটা ভিন্টেজ পয়েন্ট যেটা নিয়ে কন্টেস্ট হতেই পারে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে এটা দীর্ঘদিন ধরে ইরানের পক্ষে অবরোধটা রাখা সম্ভব কিনা, ভৌগোলিক কারণে সম্ভব। কারণ ওই জায়গাটা চোকড হয়ে গেছে এবং যেই দৈর্ঘ্য ওখানে, এটা সম্ভবত 22 মাইলের মতো ম্যাক্সিমাম, 21 কিলোমিটার। সো এই যে উইডথটা আছে, এবং এই উইডথের পুরোটা দিয়ে কিন্তু জাহাজ যায় না। মাঝখানে ডিপ যে চ্যানেলটা আছে, এই চ্যানেল ধরে ধরে জাহাজ যায়, সাইডে কিন্তু যেতে পারে না। সো ওই অংশটুকু ইরান এতদিন পর্যন্ত সাফল্যের সাথে আটকে রেখেছে, অবরোধ করে রেখেছে। কেন করেছে? প্রথম কথা হচ্ছে যে তাদের এখানে যে সীমিত পরিসরে যে নেভি আছে, ওই হরমুজ স্ট্রেইটকে ম্যানেজ করার জন্য দ্যাট ইজ সাফিসিয়েন্ট, এক। 2 নম্বর হচ্ছে হরমুজের যেই সাইডটাতে ইরান আছে, ওই ইরানের ওই অংশটুকু পাহাড়ি, এবং এই কারণে ওখানে তারা অনেক ধরনের অস্ত্র ব্যবস্থা লুকিয়ে রাখতে পারে, যেটা হরমুজকে কন্ট্রোল করতে পারে। এবং ধরেন সেই 1979 সাল থেকে তারা যে প্রস্তুতিটা শুরু করেছে, ওরা কিন্তু ধীরে ধীরে এই জায়গায় এই প্রস্তুতি সম্পন্ন করেছে। সর্বোপরি আছে হচ্ছে মাইন, যেটা সমুদ্রে আপনি ছেড়ে দিলে পরে এটা ধরেন অনেক উন্নত মানের আপনি মানে প্রযুক্তি সম্পন্ন জাহাজ আনার পরেও মাইনের সাথে যদি হিট করে, তাহলে কিন্তু জাহাজটা ধ্বংস হয়ে যাবে। তো এই হচ্ছে ধরেন ট্যাকটিক্যাল আলোচনা এই জায়গায়। এবার আসি হচ্ছে যে আপনার গ্রেটার ইম্প্যাক্টের জন্য যেটা বলছেন, ইউএসএ ন্যাচারালি মনে করেন যে এই হরমুজটা ওপেন করার চেষ্টা করছে, কারণ স্ট্র্যাটেজিক্যালি ইরান যখন হরমুজ ক্লোজ করলো, এর আগেও যুদ্ধ হয়েছে, হরমুজ কিন্তু ক্লোজ করেনি, এবার সে করলো। কেন করলো? কারণ ট্যাকটিক্যাল লেভেলের যুদ্ধে যে অসমতাটা আছে, যে একটা পৃথিবীর 1 নাম্বার সামরিক শক্তি হচ্ছে ইউএসএ, প্লাস পারমাণবিক শক্তিধর দেশ, তার সাথে যখন এসে যোগ হলো ইসরায়েল, আরেকটা পারমাণবিক শক্তিধর দেশ, তখন না এখানে বেলিজারেন্ট রেশিও বা প্রতিপক্ষের যে সমতাটা আসে, এই সমতাটা ভীষণভাবে ব্যাহত হয়েছে। এবং এই যুদ্ধে ইরানের জয়ের সম্ভাবনা সামরিকভাবে যদি হেড টু হেড, নেক টু নেক ধরেন আপনি, তাহলে খুব কম। ঠিক আছে? ওই জায়গাটাতেই ইরান যেখানে যে চমৎকার একটা স্ট্র্যাটেজি ফলো করেছে, যেটা রণ ইতিহাসে এবারে প্রথমবার মানে স্বীকৃতি পেতে যাচ্ছে, এর আগে কখনো এটা কেউ টেস্ট করে দেখে নাই, যে পৃথিবীর নাম্বার 1 মিলিটারি টেকনোলজি এবং মিলিটারি সুপার পাওয়ার, তার এগেনস্টে অ্যাসিমেট্রির মাধ্যমে এগিয়ে যাওয়া। এবং এই জায়গায় সে যে টেকনিকটা ফলো করেছে 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে সস্তা বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে তার খরচ বাড়িয়ে দিচ্ছে। এটা তার জন্য এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে, প্রতিদিন $1 বিলিয়ন করে খরচ হচ্ছে আমেরিকার। তার মানে আপনার গত 45 দিনের যুদ্ধে অলরেডি $45 বিলিয়ন খরচ হয়ে গেছে। দ্বিতীয়ত যে টেকনিকটা সে ফলো করেছে, সেটা হচ্ছে তার প্রক্সি যেগুলো আছে, এই প্রক্সিগুলোকে এখানে অ্যাপ্লাই করেছে। প্রক্সি বলতে হেজবুল্লাহ এবং হুতি, এদের মাধ্যমে সে এই জায়গাটাতে তার আধিপত্য বিস্তার করেছে। আর তৃতীয়ত হচ্ছে এই হরমুজ। সুতরাং এই হরমুজ এর উপরে কন্ট্রোল নিয়ে যে কন্টেস্ট, এটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই যুদ্ধ পুরোপুরি শেষ না হয়। আচ্ছা, আমি একটা ছোট যদি মানে আপনি কত কিলোমিটার হরমুজ হচ্ছে? 31 কিলোমিটার ন্যারোয়েস্ট পয়েন্ট। আচ্ছা, যদি আমেরিকার তো সুপার পাওয়ার, যদি তারা 2 পাশের এলাকা দখল করে ফেলে, তাহলে কি সম্ভব না ওই দ্বীপগুলোকে অকুপাই মানে করতে হবে, নিয়ন্ত্রণ করা? আইল্যান্ড, এবং ওটাতে অনেক হচ্ছে যে ল্যান্ড ক্যাজুয়ালিটি হয়ে যাবে। এই জায়গাটায় সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে
মানে দুটো ভিন্ন জিনিস। একটা হচ্ছে আপনি দখল করে ফেললেন, আরেকটা হচ্ছে দখল ধরে রাখা। হ্যাঁ, ঠিক আছে, আপনি দখল করলেন মানে হচ্ছে ওখান থেকে ইরানিয়ান সৈন্যদেরকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে আপনি ওই জায়গায় দখল নিলেন। কতদিন ধরে এটা পাহারা দিবে? আর যতদিন ওখানে সৈন্য থাকবে, কারণ ওই জায়গাটার ব্যাপারটাও বুঝতে হবে যে আপনি ধরেন 1 কিলোমিটার জায়গায় 1 লাখ সৈন্য বসাতে পারবেন না, আপনার একটা সার্টেইন সৈন্য বসাতে হবে ওই জায়গায়। এখন ইরানিয়ান সয়েলে যদি আপনি মনে করেন যে আমেরিকান সৈন্য দিয়ে ওখানে একটা গার্ড পোস্ট বানান যেটা হরমুজকে ক্লিয়ার রাখবে, ওটা কন্টিনিউয়াস ওটার উপরে মিসাইল মারতে থাকবে। সুতরাং ওখানে মানে দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ অপশন। ঠিক আছে, সো এই জন্যই আমি বলবো যে ইরান খুব চমৎকারভাবে হরমুজ কার্ডটা খেলছে, কারণ সে পুরো পৃথিবীকে এটা মানে পেইনটা টের পেতে দিচ্ছে যে হরমুজ বন্ধ থাকলে কি সমস্যা হচ্ছে। একই সাথে আবার প্রফেসর পারভেজ যেটা বললেন যে দেয়ার ইজ এ লাইন যেটা সে ক্রস করার চেষ্টা করছে না, সে কিন্তু যখনই সুযোগ পাচ্ছে চট করে হরমুজ ওপেন করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা খুব একটা মানে কার্ড যেটা যখন দরকার তখন সে খেলছে, আবার তুলে ফেলছে। আমি একটু বাংলাদেশে যে অনেকে বাংলাদেশের চিন্তা করছেন, আমরা যদি দূরের যুদ্ধে কিন্তু আমরা ঘরের সংকট নিয়ে বেশি আলোচনা করি, এরই মধ্যে কিন্তু আমরা যে তেলের পাম্পগুলোতে আমরা লম্বা লাইন দেখতেই পাচ্ছি, জ্বালানি সংকটে একটা শঙ্কা আছে। তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়েছে, এই কদিন একদিন আগেই বাড়ানো হলো। অনেকে আশঙ্কা করছেন যে এর মাধ্যমে জিনিসপত্রের দামও বেড়ে যায় কিনা, নিত্যপণ্যের দামও বেড়ে যায় কিনা। আসলে এই যে তেল সংকটের পরে আসলে যদি যুদ্ধটা আরও বেশি প্রলং করে, তাহলে আসলে আর কি কি সংকট আমরা মোকাবেলা করতে পারি? আচ্ছা, আমি আপনাকে শুরু করার আগে আমি বলে দিই যে হচ্ছে আমাদের মানে একবার আসলে বলবো তথ্যটা দিব কোথা থেকে দিচ্ছি, তো আমাদের অর্থ মন্ত্রণালয়ের হোয়াইট পেপার থেকে দিচ্ছি, আর কোথাও থেকে দিব না। তো এই যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশে আমাদের যে ডিজেলের দাম বেড়েছে 250%। ডিজেল হচ্ছে পরিবহন, সেচ ব্যবস্থা, দুটার জন্য হচ্ছে অত্যন্ত হচ্ছে যে প্রয়োজনীয় একটা উপাদান। আচ্ছা, এলএনজি বেড়েছে 100%, স্পট মার্কেট থেকে আমরা চড়া দামে কিনছি। ফার্টিলাইজার প্রাইস বা আমাদের এখানে হচ্ছে যে সারের দাম, ইউরিয়া সারের দাম বেড়েছে 50%। আচ্ছা, এই তিনটা তো শুধু হচ্ছে আমাদের আমাদের প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের প্রভাবিত করছে। তাছাড়া আমাদের রেডিমেড গার্মেন্টসের রপ্তানি যেহেতু এখন হরমুজ প্রণালী বন্ধ, তো সাউথ আফ্রিকার নিচে কেপ অফ গুড অব্দি ঘুরে যাচ্ছে, তার জন্য আমাদের যে জাহাজের ফ্রেড কস্টের 30% থেকে 50% বেড়ে যাচ্ছে। তাছাড়া আমাদের যে তুলার যে ইয়ার্ন যেখানে আমদানি করছে 17% বেড়ে গেছে। এবং আমরা একটা জিনিস ভুলেই যাচ্ছি যে আমাদের বেশিরভাগ রপ্তানি বাজার হচ্ছে উন্নত বিশ্বে। এই অর্থনীতির মন্দার প্রভাব যুদ্ধের জন্য ওখানেও কিন্তু প্রভাবিত হচ্ছে। এবং আমাদের কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টসের অর্ডার 10% অলরেডি কমে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে 8 মাস টানা কিন্তু হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টসের রপ্তানি কমে গেছে। এবং আমাদের যে বিশাল সংখ্যক যে প্রবাসী ভাইরা যারা আছেন মধ্যপ্রাচ্যে, ওনারা তো ঈদের আগে যা পেরেছেন সব টাকা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এখন যে প্রায় 200 থেকে 250 বিলিয়ন ডলারের কনজারভেটিভ এস্টিমেট যে গালফ স্টেটসগুলোতে সেখানে যে ড্যামেজ হচ্ছে, ইরানের কথা আলাদা করে বাদ দিলাম, এরপর কিন্তু অনেক জায়গায় কিন্তু কর্মসংস্থান থাকবেন না। কেন আগে তো হচ্ছে যে আপনার শান্তি এখানে এস্টাবলিশ হবে। এই যে আমাদের ওখানে মনে করুন 50 লাখ থেকে 1 কোটি, আর কারণ হিসাব তো যে বৈধ অবৈধ সব মিলে, এদের থেকে যদি 5 থেকে 10 লাখ লোকও যদি বাংলাদেশে ফেরত আসে আল্লাহ না করে, আমাদের দেশের উপর কী চাপ পড়বে। এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ পড়ছে, কেন আমরা এখন চড়া দামে এখন তেল কিনতে হচ্ছে। কেন আমাদের প্রায় 60% উপরে আমাদের তেল আসতে হচ্ছে হরমুজ প্রণালী থেকে, গ্যাস আসতো হরমুজ প্রণালী থেকে, আপনার এই ইউরিয়া সার আসতো হরমুজ প্রণালী থেকে, ইউরোপ এবং আমেরিকার রপ্তানির বাজার ওই হরমুজ প্রণালী দিয়ে। তো সব জায়গা থেকে আমাদের প্রভাবটা পড়েছে। এখন আপনি আপনার জিজ্ঞেস করবেন যে কী হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে। এই আপনি দেখবেন এপ্রিল মাসে মূল্যস্ফীতি 8.71% থেকে 9 কি 10% হয়ে যাবে। অলরেডি আপনাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য 12 লাখ লোক দারিদ্র সীমানার নিচে চলে গেছে। 3 বছরে হচ্ছে 90 লাখ লোক দারিদ্র সীমানার নিচে চলে গেছে। 21% হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী যা হচ্ছে দারিদ্র সীমানায় আছে, এবং পিপিআরসি হচ্ছে 28%। তার মানে 5 জনের মধ্যে 1 জন বাংলাদেশি নাগরিক দিনে 3 বেলা খেতে পারে না। তরুণদের মধ্যে 28% হচ্ছে বেকারত্বের হার। আমি আপনাকে যে তথ্যগুলো বলছি, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে কিছু নেই বিগত 5 বছরে, শুভঙ্করের ফাঁকি। আমাদের দেশি ব্যবসায়ীদের এখানে এখনও বিনিয়োগ করার মতো বিনিয়োগ বান্ধব পরিবেশ পায় না। এখন এরপর মরার উপর খাড়ার ঘা হচ্ছে এইটা। অলরেডি আমরা এখানে এস্টিমেট করেছি যে আমাদের এই মার্চ থেকে জুন পর্যন্ত আমাদের যে আমদানি করতে হচ্ছে, আমাদের তেল, গ্যাস এবং হচ্ছে এলএনজি, এই জন্য যে আমাদের ইম্পোর্ট কস্ট বাড়ছে, তাদের $3 বিলিয়ন আরও বাড়তেই লাগবে।
এই $3 বিলিয়ন জন্য সরকারকে, নতুন সরকারকে এখনই সহযোগিতার এখানে চাইতে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কাছে। যদি ওরা দিয়েও দেয়, তর্কের খাতিরে বললাম, তাহলে এটার সাথে শর্ত আসবে। এবং অলরেডি আমরা দেখছি যে IMF এর শেষে যে $5.5 বিলিয়ন যে লোন নেওয়া হচ্ছে শেখ হাসিনার আমলে, সেটার শেষের যে $1.3 বিলিয়ন যে ট্রাঞ্চ, ওরা কিন্তু ওটা দেওয়ার ব্যাপারে কিন্তু কিছু প্রশ্ন উঠিয়েছে যে সংস্কার এখনো করা হয়নি। তো $3 বিলিয়ন যে ধর বাড়তি যখন আপনার এখানে চাপটা আসবে, তখন কি হবে? এবং তার সাথে সাথে দেখেন সরকারের এখন যেই আসতো, এখন কোনো উপায় নেই। এখন হচ্ছে কিন্তু তেল, অকটেন, ডিজেল সবগুলো বাড়াতে হয়েছে। কিন্তু এটা তো শুধু বাড়ালে তো হবে না, এর সাথে আমাদের জীবনের প্রত্যেকটি খাতে, আপনার খাদ্য উৎপাদন বলেন, পরিবহন খাতে বলেন, বাড়ি ভাড়া বলেন, সব জায়গায় প্রভাবিত হবে। আগের বছরে আমরা প্রায় $7.1 বিলিয়ন হচ্ছে শুধু আমরা ধারের টাকা চুকিয়েছি বিদেশিদের কাছে। টাকাটা আছে কোথায়? এবং একটা নতুন সরকার, নতুন একটা বিরোধী দল, পুরো নতুন একটা সেট আপ, 2 মাসের মাথায় এত বড় একটা আনএক্সপেক্টেড একটা ধাক্কা যেটা পেয়েছে, এটাও হবে হচ্ছে যে আমাদের টেস্ট অফ ডেমোক্রেটিক ম্যাচুরিটি। সরকার এবং বিরোধী দল, আমি বলবো, এটা আমি বাংলাদেশের জনগণ হিসাবে আমি বলবো, সংসদে বসে গঠনমূলকভাবে, নিশ্চয়ই সমালোচনা করবে, কিন্তু গঠনমূলকভাবে ওরা যদি এটার সমাধান না করতে পারে, তাহলে আমাদের সামনে কিন্তু আরও বেশি দুর্ভোগ আছে। আমি এখানে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি একজন রাজনীতিবিদ, এই বলছে সরকার এবং বিরোধী দল এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। এর আগে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, দর্শকরা ফোন করেছেন, তারা বলেছেন যে আপনারা এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে যে সংকটটা দেখা যাচ্ছে, জ্বালানি সংকট দেখা যাচ্ছে, এই বিষয়ে তারা খুব একটা কথা বলছেন না, তারা সংস্কার বা অন্য বিষয় নিয়ে যতটা বেশি কথা বলছেন। আসলে কি তাই যে এই সংকটটা নিয়ে রাজনীতিবিদরা কি কম কথা বলছেন বা কম ভাবছেন? ধন্যবাদ। সবার প্রথম হচ্ছে সংকটটা যেহেতু আন্তর্জাতিক, তো এক্ষেত্রে ধরেন বোধগম্যতার একটা ব্যাপার থাকে। কারণ হরে ধরে আপনি পাবেন না যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারে। আপনি নিউজ শুনতে পারেন, বাট এটা বিশ্লেষণ করার জন্য আপনার একটা সার্টেন লেভেল অফ দক্ষতা লাগে। আসার পথে যেরকম ড্রাইভার ভাই বলছিলেন যে স্যার যখন তেলের দাম বাড়ছিল তখন সরকার তেলের দাম বাড়াইলো না, এখন তো স্যার শুনতেছি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতেছে, কারণ যুদ্ধ এখন বিরোধিতা আছে, এখন কেন দাম বাড়াইলো স্যার তেলের? এবং তার কথায় কিন্তু একটা আপনি ফেলে দিতে পারবেন না, সে জানে না, আন্তর্জাতিক ব্যাপারটা জানে না, কিন্তু সেটা ফিল করছে। তো সে যেটা বলতেছে, স্যার এখন যে তেলের দাম বাড়াইলো, এখন যে গাড়ির ভাড়া বাড়বে, এই ভাড়া কি আর বাংলাদেশের জীবনে কমবে তেলের দাম কমাইলে? পয়েন্ট টু বি টেকেন। তো এখন এই জায়গাটাতে আপনি রাজনীতিবিদদের যেটা বলছেন, রাজনীতিবিদরা আন্তর্জাতিক যে সমস্যাটা, ইরানের হরমুজের সমস্যার কারণে বাংলাদেশে তরমুজের দাম বেড়ে যাবে, এটা হচ্ছে ধরেন বাংলাদেশের একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কিন্তু পলিটিক্যালি কেন পলিটিশিয়ানদের বাংলাদেশের টপিকগুলোতে কনসার্ন থাকার প্রয়োজন হচ্ছে, এটাও আমাদের ভেবে দেখতে হবে। হরমুজের সংকটকে কাজে লাগিয়ে একটা ব্রুট মেজরিটি পাওয়া, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল যখন জুলাই সংস্কারের সকল প্রস্তাবনাকে প্রকারান্তে উজ্জ্ব করার চেষ্টা করছে, যখন পাবলিক এই আন্তর্জাতিক সংকটের ভেতরে বসেও যখন রাস্তায় লম্বা লাইন দিয়ে তেল সংগ্রহের অভিযানে নামার পর যখন সে চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করে, যখন সে নিউজগুলো দেখার চেষ্টা করে, তখন সে কি দেখতে পায়? সে দেখতে পায় যে গুমের অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। তার মানে তার মনে সহজাতভাবে একটা প্রশ্ন আসে, তাহলে কি গুম আবার ফেরত আসবে কিনা, রাইট? সে যখন দেখে যে একেবারে ডে ওয়ান, প্রথম দিনই শপথ নেওয়ার কথা ছিল 2টা, সেখানে একটা শপথ সরকারি দল নেয়নি। কেন নেয়নি? কারণ তারা জানে তাদের মেজরিটি আছে এবং এই মেজরিটিকে কাজে লাগিয়ে সে যা ইচ্ছা তা করতে পারে। আপনি দেখেন যে আজকে যদি সংবিধান সংস্কার যে কাউন্সিলটা আছে, এই কাউন্সিলটা যদি তারা শপথ নিত, তাহলে কি হতো? বিরোধী দল একটা প্যারালাল স্পেস পেত, কিন্তু সরকার তো সেই সুযোগ দেবে না, কারণ সে চাচ্ছে যে এই সংস্কার প্রস্তাবগুলো কোথায় আসুক? সংসদে আসুক। সংসদে আসলে পরে গ্রেটার মেজরিটি কাদের আছে? সরকারের আছে। সুতরাং সে যা চাইবে তাই হবে। আর তেলের সংকটের ব্যাপারে যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি আপনাকে বলবো যে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট আছে, হরমুজ বন্ধ আছে। হরমুজ 21% অফ দ্য গ্লোবাল ট্রেড, বাট দেন দেয়ার আর 79% অলসো। বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আসলে তেলের ক্রাইসিসের চেয়ে বড় হচ্ছে ব্যবস্থাপনা সংকট। আপনি দেখেন রাস্তায় যে পরিমাণ গাড়ি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে, আমরা তো ঢাকা শহরের ভিতরে
ট্রাক এবং বাস দেখি না, আমরা শুধু ছোট গাড়ি দেখি। এখন এই সহজ যে ব্যাপারটা যে আমাদের দেশে পেট্রোল উৎপাদন, আমি আজকের নিউজ থেকে যেটা দেখলাম, দুইটা নিউজ যেটা খুব ইম্পর্টেন্ট। একটা নিউজ হচ্ছে তেলের দাম বেড়ে গেছে, তার মানে কি প্রতি লিটার অকটেনে আপনি 20 টাকা বাড়িয়েছেন এক লাফে, দিস ইজ ওয়ান। আর দ্বিতীয়ত যেটা, 5টা রিফাইনারির ভিতরে একটা সরকারি, বাকি 4টা হচ্ছে প্রাইভেট। এই প্রাইভেটের ভিতরে অন্তত 2টা রিফাইনারি আছে যাদের কাছে উদ্বৃত্ত অকটেন জমে গেছে, যেটা বিপিসি এখন কিনছে না, ঠিক আছে? তার মানে এই জায়গাতে কনফ্লিক্ট করছে। তো মেইন সমস্যাটা এখন বাংলাদেশের সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে, রাজনীতিবিদরাও বুঝতে শুরু করেছে, সেটা হচ্ছে যে ব্যবস্থাপনাগত সমস্যার কারণে আসলে এই সংকটটা বাংলাদেশের জন্য প্রকট হয়ে উঠেছে। একজন দর্শক আছে, ফোনটা একটু জি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুর রহমান। জি রহমান সাহেব বলেন। আমার প্রশ্ন ছিল যে বর্তমান যে যিনি সরকার প্রধান আছেন, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় যে সংকট জ্বালানি সংকট, এটা কি এই মেসেজটা কি উনার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে নাকি পৌঁছাচ্ছে না? যদি পৌঁছায় তাহলে এখানে কি যে উনি কি এটা সমাধান করতে পারছেন না নাকি সমাধান করতে চাচ্ছেন না? এখানে বিষয় দুইটা আছে। যদি উনি সমাধান করতে পারছেন না তাহলে সেটা স্বাভাবিক, ঠিক আছে। আর যদি উনি চাচ্ছেন না তাহলে তো খুব বেকায়দা। আমরা দেখছি এর আগে বিগত সরকারের আমলে যে এমন কিছু ঘটনা ঘটতো যে দেশের বাস্তবতাটা শেখ হাসিনা পর্যন্ত পৌঁছাইতো না, সেজন্য উনি সমাধান করতে পারেনি, ওনার উপদেষ্টাগুলো পৌঁছাতে দিত না। এরকম কি বর্তমান কোন একটা ব্যাপার চলতেছে নাকি যে হচ্ছে উনি তারেক রহমান পর্যন্ত পৌঁছাচ্ছেন না এই মেসেজ গুলা, বা ওনারা যে জ্বালানি সেক্টরের যে বিভিন্ন যে অধিদপ্তর আছে, যে সেক্টর আছে, এই সেক্টরে যে প্রধানগুলো বসে আছেন ওনারা চাচ্ছেন না যে এটা সমাধান হোক? এটা তো একটা, যদি ওনার সবাই মিলে চাইতো তাহলে তো এতদিন সমাধান হওয়ার কথা। আমি যদি ওই প্রশ্ন সূত্র ধরে একটু অন্যভাবে প্রশ্নটা করি, যে এখন এই জ্বালানি সংকট বা জ্বালানি সাশ্রয় করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। অফিস টাইম কমানো হয়েছে, ব্যাংক টাইম কমানো হয়েছে, বিভিন্ন শপিং মলগুলো বন্ধ করে দেওয়া, একটা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে নানা ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এই ব্যবস্থাপনাগুলো দিয়ে কি আমরা কোনো সুফল কতটা পাচ্ছি, বা তিনি যেটা বলছেন আরও কিছু ব্যবস্থা নেওয়া যেত কিনা? দেখুন, আপনি প্রথমেই আমি বলবো যে বেনিফিট অফ দ্য ডাউট সরকারকে দিলাম, কারণ হচ্ছে সরকার হচ্ছে যখন আসছিল 18 বছর একটা পলিটিক্যাল এখানে হচ্ছে উইল্ডারনেস থেকে এসে এখানে একটা আসছে, তো এই যুদ্ধের যে এত বড় ইনর্মিটি এটা হয়তো ওরা নিজেরাও বুঝতে পারে না, ঘর গুছাতে গিয়েই ততক্ষণে এত হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনি যখন সরকারে যাচ্ছেন, মানুষ জানে ইসরায়েলের এখানে হচ্ছে এই যুদ্ধ শুরু করার পিছনে 70% হচ্ছে ওদের দোষ যায়, ট্রাম্পেরও 20% দোষ যায়, কিছু 10% ইরানের কপালেও জুটে। কিন্তু আমি তো ট্রাম্প বা হচ্ছে ইরানের যেখানে আয়াতুল্লারা আছে বা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুকে তো আমি দোষারোপ করে তো আমার কষ্ট লাগাও হবে না। আমার আশা, প্রত্যাশা, রাগ, অভিমান সব আমার সরকারের সাথে, বা আমার নির্বাচিত এখানে হচ্ছে সরকারি প্রতিনিধি এবং বিরোধী দল, দুটো দলের উপরে এখানে মানুষের রাগটা হচ্ছে। এবং এটার প্রশ্নটা যেটা আপনার কথাটা হচ্ছে, সংসদেও কিন্তু আমি খুব বিশেষ কোনো গঠনমূলক আলাপ আলোচনা দেখি নাই। সরকারের পক্ষেও আমি বলেছি যে এখানে হচ্ছে আপনার কিন্তু এরকম একটা স্ট্র্যাটেজি থাকা উচিত ছিল। আমি কিন্তু অনেকগুলো ভাই বলেছে, এখানে সবাই আছে, এখানে এমন তো না যে বাংলাদেশের লোক কেউ চিন্তা করে না, এটা তো ভুল কথা। কিন্তু সরকারের মধ্যে নিশ্চয়ই এখানে আছে, যেখানে দায়িত্বপ্রাপ্ত এখানে কর্মকর্তা যারা আছে, নীতি প্রণেতার। প্রথমেই বলেছিলাম যে একটা ক্রাইসিস কোঅর্ডিনেশন কমিটি করেন প্রাইম মিনিস্টার্স অফিসে, প্রাইম মিনিস্টার নিজে থাকেন, বিরোধী দলের নেতাকে নেন। কেন বিরোধী দলের নেতাকে নিয়ে আসলে উইন উইন স্ট্র্যাটেজি। কেন এক হচ্ছে কোঅপারেশন হচ্ছে, দুই বাইরের থেকে আপনাকে সমালোচনা করাচ্ছে, তুমিও আসো, প্রশংসারও ভাগিদার হও, দোষেরও ভাগিদার হও। কেন ইটস এ ন্যাশনাল ডিজাস্টার। এটার রিয়েলাইজেশনটাও এখন আমার মনে হয় আমাদের পলিটিশিয়ানদের ওইভাবে হিট করে না, যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস কতটা খারাপ হতে পারে, ডাকলেও যেদিন কিনা এটা সন্দেহ আছে, তাহলে মানুষের তখন উন্নয়ন হতো। আর 2 নম্বর জিনিসটা যেটা হচ্ছে, তাহলে এটা তো পলিটিক্যাল গেম, সো আপনাদের এটা উইন উইন সিনারিও। 2, আপনার এখানে ক্রাইসিস কোঅর্ডিনেশনের মধ্যে আপনার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নিয়ে আসা হচ্ছিল, হোম মিনিস্ট্রিকে নিয়ে আসা উচিত ছিল, ডিফেন্সকে নিয়ে আসা উচিত ছিল, আপনার ফাইন্যান্সকে আনা উচিত ছিল, কমার্সকে আনা উচিত ছিল, প্রবাসী কল্যাণকে নিয়ে আসা উচিত ছিল, বাংলাদেশ ব্যাংকের এখানে প্রতিনিধিকে নিয়ে আসা উচিত। এটা একটা কনসার্টেড স্ট্র্যাটেজি। এবং 3 নম্বর, আমার মনে হয়েছে যে এই সবাই এখানে এক ধরনের চিন্তা হয়েছে যুদ্ধটা বোধহয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ইরান তাড়াতাড়ি ফোল্ড করে যাবে, এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যে এটা হচ্ছে এখন তো মানুষ বলছে ইরানে অহেতুক নিউক্লিয়ার বোম ওরা ডেভেলপ করছে, কারণ হচ্ছে বড় হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ওরা ডেটারেন্ট পেয়ে গেছে হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করা। সো এখন এই যে ইরান যে একটা মজাটা পেয়ে গেল, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস একটা ব্ল্যাকমেল হিসেবে ইউজ করতে পারে। আমরা জানি যে
আন্তর্জাতিক আইন বহির্ভূত যে আপনি যে কোনো এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রানজিট বন্ধ করতে পারেন, কিন্তু যুদ্ধের সময় এক্সট্রা অর্ডিনারি মেজার্স, কারণ ইরানের রেজিমের এক্সিস্টেন্সিয়াল সংকট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং আমারও মনে হয় যে বিরোধী দলেরও এখানে এটাকে গঠনমূলক আলোচনা করেছে, কেন আপনি যদি সব কিছু যদি মাঠেই নামেন, তাহলে আমরা এই ডক্টর ইউনূসের এখানে 1.5 বছর এখানেও দেখলাম যে একটা মব কালচার, তার আগে শেখ হাসিনার আমলেও আমরা দেখলাম যে এক ধরনের হচ্ছে যে আইন বহির্ভূত কাজ কারবার যতগুলো আছে। তো আমাদের সাধারণ মানুষকে তো একটু আপনাদেরকে আমরা জনপ্রতিনিধি কেন নির্বাচিত করেছে? আমাদের হয়ে সমস্যাগুলো আপনারা লাঘব করবেন সংসদে, দরকার হলে বাইরে থেকে অ্যাডভাইস নেবেন। এবং এই এখন তো প্রশ্ন ওঠে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই যে ডক্টর ইউনূসের এখানে সরকারে আসলো, এই 1.5 বছর কেন আমরা এখানে এই টালবাহানাটা করলাম? আজকে যদি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতো, আমাদের 10 থেকে 20% জ্বালানিতে আমরা এখানে একটা সাশ্রয় পেতাম। রাশিয়ান তেল থেকে এক্সামশন যখন ইন্ডিয়া চেষ্টা করেছে, তখন আমাদের জোরে সোরে এখানে করা উচিত ছিল। আর আমাদের রিফাইনারিগুলো সবই তো ঠিকই কথা, হরমুজ প্রণালী থেকে আমরা এখানে নির্ভরশীল এখানে আছে, মিডল ইস্ট থেকে আছে, তাহলে আমরা অন্য জায়গা থেকে ডাইভার্সিফাই করে রিনিউয়েবল এনার্জি আমাদের 5%-এর নিচে। রিনিউয়েবল এনার্জিতে পাকিস্তান এবং ভারত অনেক বেশি এখানে ওরা হচ্ছে যে অ্যাডভান্সমেন্ট করেছে। তো আমাদের তো আমাদের পলিসিতে আমাদের আমি একটু আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে হরমুজের কারণে বাংলাদেশে তরমুজের দামও বেড়ে যায়, বাংলাদেশের পরিস্থিতি আসলে এরকম। এই যে একটা যুদ্ধ হলো এবং একটা সংকটের মধ্যে আমরা পড়লাম, মানে যেটা বলছি যে দূরের একটা যুদ্ধে আমরা ঘরের মধ্যে সংকটে পড়েছে, এখান থেকে কি শিক্ষা নিলাম? এবং আসলে কোনো ধরনের শিক্ষা নিলাম কিনা, নাকি যুদ্ধ শেষ ভুলে যাবো আবার? না, দারুণ। মানে এখান থেকে আসলে আমাদের বাংলাদেশের অনেকগুলো শিক্ষা নেওয়ার আছে। এবং যে ভাই আমাদের প্রশ্ন করলেন যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কি আসলে আগের মতো আসলে ওই গ্লাস ওয়ালের ভিতরে আটকা পড়ে গেলেন কিনা, না অবশ্যই না, উনি জানেন এবং উনি ওয়াকিবহাল আছেন এই প্রবলেমটার ব্যাপারে। প্রফেসর পারভেজ অলরেডি অনেকগুলো চমৎকার মেজার্স কিন্তু সাজেস্ট করে দিচ্ছেন। বাট যেটা সমস্যা হয়ে গেছে বাংলাদেশে, যে এই পলিটিক্যাল মানে গ্লোবাল যে ক্রাইসিসটা আছে, এটা ডামাডোলে আমাদের সরকারি দল মানে যেহেতু জনগণের চোখ এখন ওইদিকে ব্যস্ত, এই সুযোগে তারা অদ্ভুত কিছু কাজ করছে। যেমন ধরেন এসালামের ব্যাংকগুলো আবার এসালামকে ফিরিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা। এবং আপনি লক্ষ্য করে দেখেন, ওই প্রফেসর পারভেজ যেটা বললো, $1.3 বিলিয়ন IMF-এর একটা কিস্তি বাকি ছিল। IMF বলেছে আর দিবে না, কারণ ব্যাংকিং খাতের এই সমস্যাটা তারা নোটিস করেছে। তো এই জায়গাটায় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকার কি আসলে জনকল্যাণকর কাজ করতে চায় কি না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদের ভেতরে ওই মেরিটোক্রেসি বা মেধাটা আছে কি না। যেমন আমরা আলোচনা করছিলাম যে এই মুহূর্তে তেলের সংকট হচ্ছে বড় হচ্ছে রাস্তায় গাড়ি লাইন ধরে আছে তেল সংগ্রহের জন্য, তাহলে ওখানে লোড কমান। বারবার বলছি আমরা জনতা দলের পক্ষ থেকে বারবার বলছি যে জোর তারিখে নাম্বার প্লেটের লাস্ট নাম্বার যেটা জোর তাকে আসতে দেন, বেজোর তারিখে বেজোর। তাতে কি হবে, একদিনে আপনি দেখবেন অর্ধেক গাড়ির লোড কমে যাবে, ঠিক আছে? এবং আজকে যদি আপনার খুব তেলের ক্রাইসিস থাকে, আপনি কিন্তু একদিন ওয়েট করতে পারেন, অন্য কোনো পদ্ধতিতে আপনি আপনার প্রয়োজনটা মেটাতে পারেন। আপনি যদি চাইতেন তাহলে বড় বড় যে মাঠ আছে ঢাকার ভেতরে, ওই জায়গায় কিন্তু আপনি বাইকগুলোকে শিফট করতে পারতেন তাদের তেল দেওয়ার জন্য। আপনার এত চমৎকার টেকনোলজি আছে, সেই টেকনোলজির মাধ্যমে কিউআর কোড সিস্টেম করে আপনি এখানে একটা ডিসিপ্লিন আনতে পারতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দরকার ছিল, সরকারের এই জিনিসটাকে ক্যান্ডিডলি অ্যাপ্রোচ করা দরকার ছিল। কিসের প্যানিক? পুরো পৃথিবী জানে তেলের দাম বেড়ে গেছে, হরমুজ এখন বন্ধ, এখানে প্যানিকের কিছু নাই। এখানে যেটা দরকার ছিল সরকারের স্বচ্ছতা। সরকার যদি বলতো যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, আমরা একটু ক্রাইসিসে আছি, বাট উই আর লার্নিং, আমরা শিখতেছি, কালকে যদি আবার হরমুজ বন্ধ হয় আমরা এর চেয়ে বেটার পারফর্ম করবো আপনাদের জন্য। জনগণ ওইটা শুনতে চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই সরকার আসলে ওই একটা বড় মেজরিটি পেয়েছে, তারা ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে। এই যে আপনি এই আগে যে কথাটা বলছিলাম যে অফিস আদালতের টাইম কমানো হলো, শপিং মলগুলো আগে বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলোতে কোনো উপকার কি আসছে না? এগুলো তো র্যান্ডম স্যাম্পলিং বেসিসে হচ্ছে। আপনি দেখেন একটা জিনিস লক্ষ্য করে, পৃথিবীর আর কোথাও আপনি রাস্তায় লাইসেন্সবিহীন এবং লাইসেন্সওয়ালা গাড়ি একসাথে চলতে দেখবেন? আমার শ্রমিক ভাইদের জন্য আমার প্রচণ্ড মানে শ্রদ্ধা এবং বিনয় রেখে আমি বলছি, ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আপনি লাইসেন্সড করেন, একটা সিস্টেমের ভেতরে আনেন। আপনি সন্ধ্যা 6টায় বৈধ দোকান বন্ধ করে দিবেন, আর অবৈধ রিক্সা সারা রাত ধরে মনে করেন যে করবে, ওই চার্জিং করবে, এটা তো হয় না। এটা তো জুলুম। আপনি এটাকে সিস্টেম সেট করেন। তো এই ক্রাইসিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং প্রথমত আমি যদি বলি যে জিও স্ট্র্যাটেজিক্যালি আমাদের শেখার যেটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রিজিওনাল ডিপেন্ডেন্সিটা বাড়াতে হবে, সো দ্যাট আমাদের সাপ্লাই চেইন এত লম্বা না হয়ে যায় যে আমাদের যখন এরকম ক্রাইসিস হবে তখন যেন আমরা এরকম বিপদে না পড়ি। 2 নম্বর হচ্ছে আমাদের রিডান্ডেন্সি ক্রিয়েট করতে হবে।
3 নম্বর হচ্ছে আমাদের অল্টারনেটিভ সোর্সগুলো ক্রিয়েট করতে হবে, তেল হোক আর অন্যান্য ক্ষেত্রে। কালকে যুদ্ধ লাগলে তো যুদ্ধের সরঞ্জামের ব্যাপারে কোথায় যাব আমরা, ঠিক আছে? সো সেটার ব্যাপারে ভাবতে হবে। নেক্সট যেটার ব্যাপারে শেখার ব্যাপার আছে ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে হেজিংটা এখনই শিখতে হবে, যে কিভাবে ধরেন ব্যালেন্স করতে হয় ইন্ডিয়া, চায়না, তারপরে হচ্ছে পাকিস্তান, টার্কি, ইউএসএ এই জাতীয় পাওয়ারের সাথে, সো দ্যাট আমরা আমাদের ছোট্ট বদ্বীপে 18 কোটি দুর্ধর্ষ লোকজন নিয়ে যে আমরা আছি, আমরা যেন যে কোনো প্রবলেম সলভ করতে পারি। নেক্সট আপনার যেটা মানে শেখার ব্যাপার আছে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিটির প্রয়োজনীয়তা। আমাদের রাষ্ট্রে কিন্তু ন্যাশনাল ইউনিটিটা নাই। সরকার এখন যে মেজরিটি পাইছে, কিছু মেজার্স নিলে পরে ইউনিটিটা ভালো হতো, যেটা অলরেডি প্রফেসর পারভেজ বলেছেন, যে একটা কাউন্সিল করে বিরোধী দল, অন্যান্য দলের সবাইকে এখানে রাখলে পরে সবাই মিলে ব্রেন স্টর্মিং করতো এবং সমস্যাটা সলভ করতে পারতো। মিলিটারিলি আমাদের অনেক কিছু শেখার আছে ইরানের কাছ থেকে এই জায়গায়। সুতরাং এ সিরিজ অফ লেসন্স আর দেয়ার, বাট প্রশ্ন হচ্ছে যে এই সরকার কি আসলে শিখতে চায় কিনা। তারা তো দেখছি যে রাস্তায় গিয়ে বলছে যে তাদের জ্বালানি মন্ত্রী রাস্তায় গিয়ে বলছে যে আমি তো 10টা পেট্রোল পাম্প দেখলাম, কোথাও তো ভিড় দেখি নাই। এরকম প্রহসনমূলক কথাবার্তা বলে জনগণকে ব্যথিত করা আসলে ঠিক নেই। যুদ্ধ যত দেরিতে শেষ হোক কিংবা যত দ্রুত শেষ হোক কিংবা না লাগুক, যেটাই হোক না কেন, আমার হচ্ছে যে এই সমস্যাটা সমাধানের পর পৃথিবী কি আগের মতোই থাকবে কিনা, সেই একজন সুপার পাওয়ার এবং সব কিছু মিল তাকে কেন্দ্র করে পৃথিবী করা, সেটিকে সেইখানে আমরা ফেরত যাব কিনা। আর যদি না যাই, বাংলাদেশের কূটনৈতিক অবস্থা বা পরিস্থিতি কীরকম হবে, এই সবার সাথে বন্ধুত্ব বজায় রাখার যে আমাদের নীতি, সেটা ধরে রাখতে পারবো কিনা, নাকি আমাদের আসলে এখন কোনো না কোনো ব্লকে চলে যেতে হবে। ধন্যবাদ। কিছু ভাই আমাদের এখানে কিছুটা এখানে ওইটা নিয়ে উনি এই কিছুটা ব্যাখ্যাও করেছেন, আলোচনাও করেছেন। প্রথমত হচ্ছে যে অনেকেই ধারণা করছেন যে 1956 সালে ওই যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স হচ্ছে এই ইজিপ্টে আক্রমণ করেছিল, তখন প্রেসিডেন্ট নাসের ছিলেন ক্ষমতায়, যে ওখানে সুয়েজ ক্যানালটাকে জাতীয়করণ করা হয়েছিল। তো তখন যুক্তরাষ্ট্রে তখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ছিল, ওনার ধমকে দুটো সুপার পাওয়ার তখন হচ্ছে থেমে গেছিলো আগ্রাসন, এবং সেই থেকে ফ্রান্স এবং যুক্তরাজ্যর সুপার পাওয়ার স্ট্যাটাসটা পড়ে গেল, এবং যুক্তরাষ্ট্রের হচ্ছে যে ইউনিভার্সাল সুপার পাওয়ার যেটাকে বলে আমেরিকা, আর এদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল। এখন এই যুদ্ধে, হ্যাঁ একদম সত্যি কথা, যদি আপনি মিলিটারি ওয়াইজ দেখেন, এই যুদ্ধে আসলে কোনো কম্প্যারিজন নেই। যুক্তরাষ্ট্র হ্যাজ এনাফ ফায়ার পাওয়ার টু আউটলাস্ট এভরিওয়ান, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। এবং যার জন্য ইরান যেটা হচ্ছে এসিমেট্রিক ওয়ারফেয়ার করছে, ইকোনমিক ওয়ারফেয়ার করছে, এবং তার গালফের যেখানে তার মিত্র আছে, সেই সৌদি আরবিয়া, ইউই, কাতার, কুয়েত, সবাইকে বলছে দেখো এই যুক্তরাষ্ট্র তোমাদের সিকিউরিটি প্রোভাইডার হবে না। বিপদটা হবে 3-4টা জায়গায়। এই যুদ্ধ শেষ হওয়ার পর গালফের মধ্যে অনেকগুলো দেশের মধ্যে যারা হচ্ছে যুক্তরাষ্ট্রের বেস আছে, তারা কিন্তু আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের উপর যে নিরাপত্তা যে ওদের প্রোভাইড করতো সিকিউরিটি প্রোভাইডার হিসেবে, ওরা কিন্তু ওখান থেকে সরে আসবে। এবং অলরেডি কিন্তু এটা একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, কেননা বিশ্বের যত যে তেল যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য, বেশিরভাগ 92 থেকে 95% হয় ডলারে, যেটাকে আমরা বলি পেট্রো ডলার। এবং যত তেলের যেখানে ব্যবসা হয়, আপনি সেই ফিগারটা শুনে চমকে যাবেন, এটা হচ্ছে $2.8 ট্রিলিয়ন থেকে $3.2 ট্রিলিয়ন একটা বছরে। ট্রিলিয়নে হচ্ছে 12টা জিরো। এর মধ্যে কেন যুক্তরাষ্ট্র এখানে ইরানে আক্রমণ করলো, এটা একটা কারণ হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্রের 1.5 থেকে 2 ট্রিলিয়ন ডলার হচ্ছে ওখানে শুধু ডলারে ব্যবসা হয়। এইটা দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র কি করে, ওদের কিন্তু বছরে প্রায় $1 ট্রিলিয়ন মতো সুদ দিতে হয়। ওই টাকাটা যুক্তরাষ্ট্রে ছাপায়, ওই টাকাটা হচ্ছে সবাই ওটাকে সার্কুলেট করে, যুক্তরাষ্ট্র এটা দেয়। এখন আস্তে আস্তে পেট্রো ইউয়ানের দিকে চলে যাচ্ছে। তো চাইনিজ যাতে আধিপত্য যাতে না বাড়ে, এটার জন্য কিন্তু যুদ্ধটা করেছিল। আর আপনার যে প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের কিন্তু ওই যে বলি যে হ্যাঁ, এখন আমরা বলি ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এটা নিয়ে এখন অনেক কিছু এখানে সমালোচনা হচ্ছে। ওটারই একটা আলাদা জিনিস হচ্ছে স্ট্র্যাটেজিক প্রক্সিমিটি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী সবার সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু উই উইল পিক অ্যান্ড চুজ। এটার বেস্ট এক্সাম্পলটাকে দুইটা দেশ শুধু বলে দিই, এক হচ্ছে সিঙ্গাপুর এবং ভিয়েতনাম। কেন এরা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে সমান তালে কিন্তু ওদের সম্পর্ক ভালো রাখছে। যদিও বা চীন এবং ভিয়েতনামের মধ্যে একটা 1979 সালে যুদ্ধ হয়েছিল, কিন্তু তবু দুজনের সাথে সম্পর্ক রাখে। আর দুই হচ্ছে পাকিস্তান, যেটা আমি বলবো ওদের পররাষ্ট্র নীতিতে চীনেরও স্ট্র্যাটেজিক ফ্রেন্ড, যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ফ্রেন্ড, এবং ইরানেরও হচ্ছে যে এখানে ট্রাস্টেড নেগোসিয়েটার, আবার সৌদি আরব এবং গালফ স্টেটের নেগোসিয়েটার। তো আমাদের যেটা বললাম যে আমাদের ভারত এবং ভারতের সাথে সাথে যদি আমি এই নেপাল এবং ভুটান থেকে এই হাইড্রোলিটিস ইম্পোর্ট করতে ভারতের ট্রানজিট দিতে হবে। তো ভারত যদি আমাদের জাতীয় স্বার্থটা যদি ওরা রক্ষা করে, রেকগনাইজ করে, আমরা ওদের রেকগনাইজ করে হবে। এবং তার সাথে সাথে জাপান, চায়না,
যুক্তরাজ্য সবার সাথে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট এবং ওটার উপর আমরা এনগেজ করতে হবে, কিন্তু কোনো একজনের উপর এক্সেসিভ ডিপেন্ডেন্স করা যাবে না। আমি তো আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু যুদ্ধের এখন আলোচনা চলছে, যদি 21 তারিখে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে, 9 দিনের যে যুদ্ধবিরতি আছে, এটা যদি শেষ হয়ে যায়, এরপর যদি আবার যুদ্ধটা লাগে, ট্রাম্পের আমরা যে ধরনের হুমকি শুনছি যে আবার এইবার যে ধরনের আক্রমণ হবে সে পৃথিবীতে কেউ দেখেনি, ইরানকে একদম শেষ করে দেওয়া হবে, বিশেষ করে তাদের ইলেকট্রিসিটি একদম ধ্বংস করে দেওয়া হবে, সব কিছু মিলে ইরানকে মানে এবার যদি যুদ্ধ শুরু হয় আসলে কি ধরনের অ্যাটাকটা ইরানের উপর আসতে পারে এবং ইরানের সেই অ্যাটাক সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা, এতদিন পর্যন্ত কি মনে হলো? ধন্যবাদ। এটা আসলে খুব হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন, বাট যুদ্ধবিরতি হয় আবার যুদ্ধ লাগার জন্যই। সুতরাং এখানে যুদ্ধ আছে এবং যুদ্ধ আসতে যাচ্ছে। যদি আমেরিকার সামর্থ্য থাকতো যুদ্ধ শেষ করার, তাহলে এতদিনে যুদ্ধ শেষ করে ফেলতো। কিন্তু আমেরিকা একটু হাঁপিয়ে গিয়েছে, এই জন্য তার যুদ্ধবিরতি দরকার। ইরানের চেয়ে আমেরিকার বেশি দরকার, কারণ আটলান্টিক ক্রস করে ইরান কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে না, আটলান্টিক ক্রস করে আমেরিকা আসতেছে যুদ্ধ করতে। নেক্সট যে মানে যেমন পুতিনের ওখান থেকে একটা আভাস পাওয়া গেছে যে এই যে যুদ্ধবিরতির আলোচনা, এর মাধ্যমে আসলে আমেরিকা একটু প্রস্তুতি সেরে নিচ্ছে যাতে আবার ব্যাপকভাবে ইরানের উপর আক্রমণ করতে পারে। কিন্তু এই জায়গাটায় ইরানের যে প্রস্তুতি আছে, এই প্রস্তুতিটা মানে ইরানের অবস্থা বেশ বিপর্যস্ত। বাট তারপরেও তার যেহেতু অস্তিত্বের সংকট, সুতরাং যুদ্ধ করা ছাড়া তার কোনো বিকল্প নেই। আমরা জনতা দলের পক্ষ থেকে রিসেন্টলি ওদের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন তার সাথে আলোচনায় বসেছিলাম, এবং তারা যেটা বলছে যে এখনও প্রায় 9 লাখ 10 লাখের মতো রিজার্ভ তাদের আছে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিতে পারে। তো ইরান আসলে একটা শাহাদাত প্রিয় জাতি। যেমন ধরেন এই যে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, তারপরে লারিজানি মারা গেলেন, তারপরে তাদের নিরাপত্তা প্রধান মারা গেলেন। এতে কিন্তু তারা আরও একতাবদ্ধ হয়েছে, এবং তারা যখন এর আগে ট্রাম্প হুমকি দিল, তখন তাদের কেপিআইগুলো রক্ষা করার জন্য তারা মানব ঢাল তৈরি করেছিল। সুতরাং নেক্সট যুদ্ধটাতে অবশ্যই মানে প্রেশার আরও বাড়বে। কিন্তু একই সাথে যেহেতু সময় স্বল্প, শুধু একটু হিন্স দিয়ে রাখি, এখন কিন্তু আস্তে আস্তে রাশিয়া এবং চীন ইরানকে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র সহায়তা গোপনে দিতেও শুরু করেছে। চীন অলরেডি আমেরিকাকে বলেছে যে আমরা কাকে সহায়তা দেই না দেই এটা ইটস নান অফ ইউর বিজনেস, বাট চীন হচ্ছে ইরানের তেলের 1 নম্বর বায়ার, সুতরাং তারা দিচ্ছে। সুতরাং নেক্সট যে যুদ্ধটা হতে যাচ্ছে, এটা আসলে দেখার মতো একটা মানে যুদ্ধই হতে যাচ্ছে। হয়তো এখান থেকে নতুন কোনো ইকুয়েশন আমরা দেখতে পাবো যে আসলে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতিটা আসলে কোন দিকে টার্ন নেয়। শুধু লাস্ট একটা কথা বলবো, যেটা আপনি প্রফেসর পারভেজকে জিজ্ঞেস করেছিলেন। ইয়েস, অফকোর্স, মেবি আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হতে শুরু করছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা প্রত্যাশা আসলে করবো যে আসলে যেহেতু ওই যুদ্ধে বাংলাদেশের একটা বড় সংকটে আমরা আশঙ্কা করছি, আমরা সেই যুদ্ধের যত দ্রুত যেন শেষ হয়ে যায়, এই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সাথে থাকবেন।